হাসিনার শাসনামলে প্রতি বছর পাচার হয়েছে 16 বিলিয়ন ডলার। তথ্য শ্বেতপত্রের সব অর্থ দেশে ফেরাতে উদ্যোগ নেবে সরকার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস। হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছে বিএনপি। শুধু ঘোষণা দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত সম্ভব নয় বলছে সংস্কার কমিশন। প্রাতিষ্ঠানিক, আর্থিক ও নিরাপত্তা ইস্যুতে কাজ করার অঙ্গীকার। এবং সংকটে থাকা 6 ব্যাংককে 22,500 কোটি টাকা সহায়তা। আস্থা ফিরছে গ্রাহকদের। নভেম্বরের রেকর্ড $220 কোটি রেমিটেন্স। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। বাংলাদেশের অর্থনীতির জন্য তৈরি শ্বেতপত্রকে ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে এই শ্বেতপত্র জমা দেয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি। এদিকে আওয়ামী শাসনামলে পাচার হওয়া টাকা পুনরুদ্ধারে চলতি মাসেই উদ্যোগ নেওয়া হবে বলে এক ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মুদাসসির আলীর প্রতিবেদন। অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠন করা হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বিশিষ্ট অর্থনীতিবিদদের নিয়ে এই কমিটির নেতৃত্ব দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অবশেষে চূড়ান্ত প্রতিবেদন তৈরির পর এটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় কমিটি। একে ঐতিহাসিক দলিল বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা। এ সময় কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে ধন্যবাদ জানান তিনি। শ্বেতপত্র আওয়ামী লীগ শাসনামলে পাচার হওয়া টাকা এবং উন্নয়নের নামে বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরা হয়। কমিটির সদস্য অধ্যাপক একে এনামুল হক বলেন, গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে এবং এর 40% আমলাতন্ত্র লুট করেছে। এদিকে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পাচার হওয়া টাকা ফেরত আনার লক্ষ্যে 10 ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনায় বসবে সরকার। এই 10 তারিখের থেকে 10 ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমার অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কিভাবে ফেরানো যায়। আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে, আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কিভাবে ফেরত আনা যায়। গত 15 বছরে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত হওয়া উচিত বলেও মনে করেন প্রেস সচিব। এটা লুটপাটের এমনই চিত্র, এই চিত্রটা আসলে আমাদের টেক্সট বুকে আসা উচিত। সোমবার আনুষ্ঠানিকভাবে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, গ্রেনেড হামলার মামলার বিচার অবৈধ ছিল, যা আইনগতভাবে টেকে না। আর বিএনপির আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান সহ অন্য আসামিদের এ মামলায় সাজা দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বিচারিক আদালতের রায় ও মামলার অভিযোগপত্রকে অবৈধ ঘোষণা করেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। রায় আদালত গ্রেনেড হামলা মামলার বিচারকে অবৈধ উল্লেখ করে বলেন, যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছে তা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই।
বিচারকে অবৈধ বলার কারণ হিসেবে আসামি পক্ষের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগকে জনসভার অনুমতি দেওয়া হয় পাশের একটি ময়দানে, কিন্তু তারা সরকারকে না জানিয়ে স্থান পরিবর্তন করে রাস্তার মধ্যে সমাবেশ করেন। আদালত এরকম কোন এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। আদালত বলেছে যে আমি এভিডেন্স গুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। আসামি পক্ষের আইনজীবী কায়সার কামাল জানান, এই মামলায় মোট 4টি চার্জশিট দেয়া হয়েছে, যার প্রথম 3টিতে তারেক রহমানের নাম ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চতুর্থ চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করে। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। গত 2 দশক যাবৎ এই 21 আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল। আদালত সব সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে চার্জশিটের আলোকে যে দণ্ড দেয়া হয়েছে তা টিকতে পারে না। সরাসরি প্রমাণ ছাড়া কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেয়া যায় না। কোর্টকে আমরা সাধুবাদ জানাই যে আমরা ন্যায় বিচার পেয়েছি, কারণ হলো দুটা দিক, সাক্ষ্য এবং আইন, এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ 24 জন নিহত ও 3 শতাধিক নেতাকর্মী আহত হয়। পরদিন মামলা হলে 2008 সালের 11 জুন 22 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2011 সালে 30 জনকে আসামি করে সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি, যার মধ্যে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের নামও ছিল। 2018 সালের 10 অক্টোবর রায়ে লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বললেন, সাপ্লিমেন্টারি রায়ের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। হুমায়ুন কবিরের সহায়তায় আরো জানাচ্ছেন তামজিদ ভুঁইয়া। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় তারা বলেন, গত 16 বছরে মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের মানুষের মুক্তি আসবে বলেও জানান তারা। আগামী দিনে বাংলাদেশের জনগণ যাতে ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করে, এটাই হবে যে মুক্তিযুদ্ধের চেতনার আসল বাস্তবায়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন দল যে কোনো মুক্তিযোদ্ধাকে কখনো অপমান করে নাই, কিন্তু আওয়ামী লীগ করেছে, এটা ইতিহাস বলে। তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল মুক্তিযোদ্ধাদেরকে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মান দেবে। এ সময় 21 আগস্টের মিথ্যা মামলার রায় খারিজের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায় এবং আদালতে আশ্রয় পায়। কে দোষী সেটা ধরার চিন্তা করে নাই, তারা চিন্তা করেছে রাজনৈতিকভাবে কাকে প্রতিপক্ষ বানিয়ে কাকে ক্ষতিগ্রস্ত করা যাবে। গত 16 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে উল্লেখ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ার নেতার নাম জনাব তারেক রহমান। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল। এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তার নীল নকশা করছে। ভারত প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। ভারত সরকার মনে করে
বাংলাদেশকে 8ম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার নিরাপদ থাকবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শুধু ঘোষণা দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য এমদাদুল হক। এটি বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক, আর্থিক ও নিরাপত্তা বিষয় নিয়ে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। বিকেলে বিচার বিভাগ নিয়ে অংশীজনদের সঙ্গে মত বিনিময় শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি। এমআর আসাদের রিপোর্ট। বিচার ব্যবস্থার দুর্বলতাকে দেশের সব সমস্যার কেন্দ্রবিন্দু ধরা হয়। বিচারহীনতার সংস্কৃতিতে ন্যায় বিচার বঞ্চিত মানুষ আইন হাতে তুলে নেয়। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তাই গঠন করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। রোববার রাজধানীতে অংশীজনদের সঙ্গে মত বিনিময় করে কমিশন। আলোচনায় উঠে আসে বিচার বিভাগের নানা অসঙ্গতি। বাংলাদেশে ভায়োলেন্স এগেইনস্ট উমেন রিলেটেড যে আইনগুলো আছে, অনেক আইন আছে, এই আইনগুলোর একটা কম্প্রেহেনসিভ একটা রিভিউ দরকার মনে হয়। কারণ একটা নারী একটা রেমেডি পাওয়ার জন্য সেপারেট অনেকগুলো কোর্টকে দৌড়াতে হচ্ছে। আমরা কেউ বলতে পারছি না কতগুলো কেস নিষ্পত্তি হয়েছে। তাহলে আমার মনিটরিং ব্যবস্থাটা যদি থাকে তাহলে কিন্তু এই মনিটরিং ব্যবস্থাটা আমাদের কাজে লাগাতে পারবো। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশন সদস্য বিচারপতি এমদাদুল হক। বিচার বিভাগ শক্তিশালী করতে কমিশনের পদক্ষেপও তুলে ধরেন তিনি। শুধু ঘোষণা দিয়ে স্বাধীনতা হয় না, এটার জন্য অনেক আয়োজন লাগে, অনেক কর্মতৎপরতা লাগে। সেটা প্রাতিষ্ঠানিক তৎপরতা প্রয়োজন, আর্থিক তৎপরতা প্রয়োজন, এবং যারা কাজ করবেন তারা স্বাধীনভাবে কাজ করে বিচার করে তাদের প্রটেকশন কতটুকু থাকবে, এই তিনটা বিষয় মূলত প্রয়োজন হয়। প্রসিকিউশন সার্ভিস কমিশন প্রকৃত অর্থে কার্যকর হলে ন্যায় বিচার নিশ্চিতে দেশ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন সুপ্রিম কোর্টের এই সাবেক বিচারপতি। নিয়ম পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে, তাদেরকে কাজ করার জন্য যে সুযোগ সুবিধা দেয়া হয় সেটা নিয়ে প্রশ্ন আছে। আমাদের দেশে যত ফৌজদারি মামলা হচ্ছে তার শতকরা 90% বা তার বেশি আপনার খালাস হয়ে যাচ্ছে। ইউরোপ আমেরিকাতে দেখা যায় শতকরা 90% উপরে শাস্তি হচ্ছে, তো ত্রুটি আছে কোথাও। ডিসেম্বরের শেষ সপ্তাহে কমিশন প্রতিবেদন জমা দেবে বলেও উল্লেখ করেন তিনি। আমরা চেষ্টা করব যে 90 দিনের মধ্যে যতটা সম্ভব কাভার করা যায়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। লেনদেন স্বাভাবিক হচ্ছে তারল্য সংকটে থাকা 6টি ব্যাংকে। চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা। কর্তৃপক্ষ বলছে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় আমানতকারীদের আস্থা ফেরানোর চেষ্টা চলছে। অর্থনীতিবিদদের মতে দুর্বল প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে টাকা ছাপানোর বিকল্প ছিল না, তবে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। নাসির উদ্দিনের রিপোর্ট। অতীতের মতো টাকা ছাপিয়ে সরকার বা কোনো ব্যাংকে অর্থ দেয়া হবে না। আগস্টে এমন ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এস মনসুর। তবে 3 মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। মুদ্রা ছাপিয়ে সংকটে থাকা ন্যাশনাল এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে 22,500 কোটি টাকা দেয় কেন্দ্রীয় ব্যাংক। আশ্বাস ছিল রবিবার থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা, যার সত্যতা মেলে ব্যাংকগুলোতে। টাকা জমা এবং উত্তোলন চলছে স্বাভাবিক প্রক্রিয়ায়। স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে মনে হচ্ছে, কারণ আমি 2 লাখ টাকার চেক দিয়েছি, আমাকে 2 লাখ পেমেন্ট দিয়ে দিচ্ছে কোনো কথা ছাড়া। টাকা জমা দেওয়ার একটা পাইতে ছিল না ভরসা, এখন এই ভরসাটা ফিরে আসছে আর কি। আগে জমার কোনো ব্যবস্থাই ছিল না, কারণ সবাই তো তুলে নিয়ে যেত, এখন জমা দিতেছে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দুর্বল 6টি আর্থিক প্রতিষ্ঠান। এখন তাদের সামনে ঘুরে দাঁড়ানো এবং গ্রাহকের আস্থা ফেরানোর চ্যালেঞ্জ। আর মনে হয় ব্যাংকগুলো টাকা দিতে পারবে না, এইরকম একটা ধারণা থেকে তারা একটু আস্থা হারিয়ে ফেলেছিল। যে আস্থাটাকে আমরা বিনির্মাণ করতে চাই বাংলাদেশ ব্যাংকের বর্তমান এই প্যাকেজ সহায়তার আওতায়। দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে কেন্দ্রীয় ব্যাংকের হাতে তেমন বিকল্প ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা। যখন একটা প্রতিষ্ঠানের কারণে অন্যান্য প্রতিষ্ঠানের হুমকির মুখে পড়ে, তখন কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানকে রক্ষা করা। একদিকে যেমন নতুন নোট ছাপানো হচ্ছে, অন্যদিকে মূল্যস্ফীতি সহনীয় রাখতে বাজার থেকে টাকা তুলে নেয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। যদিও এই অর্থনীতিবিদ বলেন বিষয়টা এত সহজ হবে না। প্রবৃদ্ধির যে মাত্রাগত পরিবর্তন সেটা কিন্তু কমে আসবে। আজকে যে স্টেবিলাইজেশন প্রসেস,
যেটা নেওয়া হয়েছে ওদেরকে বাঁচানোর জন্য সেটা প্রকৃতপক্ষে মূল্যস্ফীতির জন্য সহায়ক হবে না বলে আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার অর্থ সঠিকভাবে খরচ করতে দুর্বল ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন ডক্টর শাহাদাত। তাহলে তো এইটার দেনা পরিশোধটাই আমার জন্য আরো কষ্টকর হয়ে যাবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। নভেম্বরে দেশে রেকর্ড 220 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। টাকার অঙ্কে যা 26,394 কোটি। গত বছরের তুলনায় এর প্রবাহ 12.25% বেড়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এসেছে 82.42 কোটি ডলার এবং বেসরকারি ব্যাংকে 122.31 কোটি। জুলাই থেকে নভেম্বর প্রথম 5 মাসে এসেছে 113.73 কোটি ডলার। তবে 9টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি। 2023-24 অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ ছিল 2,392 কোটি ডলার, যা এ যাবৎ দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রেকর্ড 2020-21 অর্থ বছরে 2,477 কোটি ডলার রেমিটেন্স আসে। সিভিল সার্ভিসে ক্যাডার শব্দটি নেতিবাচক হওয়ায় সরকারের কাছে বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। সরকারি সেবার ব্যাপারে জনসাধারণের অসন্তোষ রয়েছে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয় জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। জনপ্রশাসনের সংস্কারের লক্ষ্যে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের 12তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কথা বলেন জনপ্রশাসন সচিব। জানান, সরকারি সেবার ব্যাপারে জনসাধারণের অসন্তোষ রয়েছে, নেতিবাচক ধারণা রয়েছে আমলাতন্ত্র নিয়েও। এসি লাইন অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। তো এই জায়গায় নিচ্ছে তো বটে, দিচ্ছে এবং নিচ্ছে, এবং আগে বরং এটাই বলে আগের ছাড়ের চেয়ে আপনি কম নিচ্ছেন। ক্যাডার শব্দটি নেতিবাচক উল্লেখ করে বাদ দেওয়ার সুপারিশ করা হবে বলেও জানান তিনি। আমরা বলি বাংলাদেশ সিভিল সার্ভিস, কিন্তু এটাকে নানান কারণে এখন মনে করা হয় যে ক্যাডার। ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে। এই জন্য আমরা জনপ্রশাসনের এই সংস্কার কমিশনে যে অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস। এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান বলেন, মানুষকে সেবা দেওয়ার মনোভাব সৃষ্টিতে জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তনের সুপারিশ করবে কমিশন। কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি, কিছু লোক থাকবে তারা চাবে। সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এদিকে পদোন্নতি, বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবি বিবেচনার আশ্বাস দেয় 4 ডিসেম্বরের মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। দাবিগুলো পর্যায়ক্রমে আমাদের সাথে আলোচনা করে এটা সমাধান করা হবে। আমাদের দাবিগুলোকে ধীরে ধীরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমরা এই পর্যায়ে মহাসমাবেশের কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ডিবিএল ও ব্রাইট সিরামিক্সের 2 দিন ব্যাপী বার্ষিক বিজনেস কনফারেন্স। 29 ও 30 নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত আয়োজনে ডিবিএল পরিবারের সকল ডিলার ও ডিস্ট্রিবিউটরের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, হেড অফ সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ফিনান্স কন্ট্রোলার কাজী সিদ্দিকুল আজম, হেড অফ মার্কেটিং দিদারুল আলম খান সহ শীর্ষ কর্মকর্তারা। দেশের বাইরের খবর। ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 16 জনেরই মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়। অপর 3 জন ভারতে শনিবার বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসে 2 দেশের উপকূলে আঘাত হানে ঝড়টি। এদিকে মালয়েশিয়া ও থাইল্যান্ডে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় 12 জনের প্রাণহানি ঘটেছে। বন্যায় উত্তর মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে 1,22,000-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দক্ষিণ থাইল্যান্ডেও প্রায় 13,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলেছে কর্তৃপক্ষ।
খেলার খবর ক্রিকেট। নেপালকে 5 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 141 রানে অল আউট হয় নেপাল। সর্বোচ্চ 43 রান করেন আকাশ ত্রিপাঠী। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট নেন ফাহাদ, ইমন ও রিজান। জবাবে জাওয়াদ আবরারের 59 ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অপরাজিত 52 রানের সুবাদে 128 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগার যুবারা। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এমন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বক্তব্যকে তারুণ্যের উৎসব 2025-এর মূল স্লোগান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আসছে 30 ডিসেম্বর বিপিএল এর মাধ্যমে শুরু হওয়া উৎসব শেষ হবে ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের মধ্য দিয়ে। ক্রীড়া উপদেষ্টা জানান, আসন্ন বিপিএল এর আসরটি হবে তারুণ্যের উৎসবের অন্যতম অংশ। কাজী পাপ্পুর রিপোর্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী 30 ডিসেম্বর। রোববার মাস্কট উন্মোচনের পাশাপাশি প্রদর্শিত হয় জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণও। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, রাষ্ট্র সংস্কারের একটি অংশ তরুণের এই উৎসব। যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসব 2025-এর অন্যতম উদ্দেশ্য। টুর্নামেন্টকে বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে আয়োজন ও ব্যবস্থাপনার নতুনত্ব আনার কথা আগেই বলেছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এদিন সেই কথার পুনরাবৃত্তি হলো তার কণ্ঠে। টিম নিয়ে করা হচ্ছে, আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি, যেটা আগে কখনো হয়নি, এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম, বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলে বুঝে যাবে। সাকিব আল হাসানকে বিপিএলে খেলানোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হবে কিনা এমন প্রশ্নে নিজের ইতিবাচক মনোভাব জানান বিসিবি সভাপতি। সাকিব এখনো ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে, বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে, তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সেটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। বিপিএল এর জন্য ক্ষতিকর লোকদের ভবিষ্যতে না রাখার সিদ্ধান্তের পাশাপাশি নারী বিপিএল আয়োজনেরও আশা ব্যক্ত করেন ফারুক আহমেদ। পদক্ষেপ আপনারা দেখবেন যখন টুর্নামেন্টটা শুরু হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ফুটবল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আয়োজন করবে 2026 ফুটবল বিশ্বকাপ। 2030 ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। তবে 2034 বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটি ছিল বিশ্বকাপের 25তম আসরের একমাত্র বিডার, তাই আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তারাই যে বিশ্বকাপ আয়োজন করবে সেটা নিশ্চিত। সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা। মানবাধিকার ইস্যুর কারণে সৌদি আরব নিয়ে অনেকের আপত্তি থাকার পরও ফিফা দেশটিকে 5 নম্বরের মধ্যে 4.2 দিয়েছে ফিফা, যা ইতিহাসে সর্বোচ্চ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শুনলাম জানিয়ে দিচ্ছি আরো একবার। হাসিনার শাসন আমলে প্রতি বছর পাচার হয়েছে $16 বিলিয়ন। তথ্য শ্বেতপত্রে সব অর্থ দেশে ফেরাতে উদ্যোগ নেবে সরকার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস। হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছে বিএনপি। শুধু ঘোষণা দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত সম্ভব নয় বলছে সংস্কার কমিশন। প্রাতিষ্ঠানিক, আর্থিক ও নিরাপত্তা ইস্যুতে কাজ করার অঙ্গীকার। এবং সংকটে থাকা 6 ব্যাংকে 22,500 কোটি টাকা সহায়তা। আস্থা ফিরছে গ্রাহকদের। নভেম্বরের রেকর্ড $220 কোটি রেমিটেন্স। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।